ক্লাসরুমের দরজার সামনে পৌঁছে ভেতরে পা রাখতেই মুহূর্তের মধ্যে মইয়ের বুকের ভেতরটা অন্তরটা যেন আটকে শিউরে উঠল। হাতের একদম অবশ হয়ে এলো তার। চোখের সামনে পুরো দুনিয়ায় এক লহমায় যেন ঘোর আমাবাসার অন্ধকার ঢেকে গেল। বিশাল সেই ক্লাসরুমের প্রতিটি দেওয়ালে উজান এবং মইয়ের কিছুটা অন্তরঙ্গ ছবি, যেখানে উজান অবশেষে মইয়ের কোমর আঁকড়ে ধরেছে, তার ঠোঁট দুটো ডুবিয়ে রেখেছে। এমনকি মৌ নিজেও পরম বিশ্বতাই উজানের বুকে মুখ গুজে সেই আলতো স্পর্শে সায় দিচ্ছে। সেই নিভৃত ভালোবাসা মায়াবী দৃশ্য গুলোকে আজ চরম নোংরাভাবে ফ্রেমে বন্দি করে পুরো ক্লাসরুমে দেওয়ালে দেওয়ালে প্রদর্শনীয় বানানো হয়েছে। ছবিগুলোর দিকে তাকিয়ে পুরো ক্লাসরুমে আলোয় যেন ময়ের চোখের সামনে নিভে এলো। সে ভেজা চোখে মেহেরের দিকে তাকালো। মেহের খুব ভালো করে বুঝতে পারছিল ময়ের বুকের ভেতর এখন কি পরিমাণ নরম যন্ত্রণা আর হাহাকার বয়ে যাচ্ছে। মেহের আর নিজের রাগ সামলাতে না পেরেই ললিতা আর জিদানকে উদ্দেশ্য করে চিৎকার করে কিছু একটা বলতে যাবে, অমনি ললিতার মুখের সামনে আঙুল উঁচিয়ে চেঁচিয়ে উঠল, মেহের তুই একদম চুপ থাক। এই থার্ড ক্লাস চরিত্রহীন মেয়েটার জন্য তুই অন্তত কোনো সাফাই গাইতে আসিস না। কথাটা শোনা মাত্র মেহেরের মাথায় রাগ রীতিমতো জ্বলে উঠল। সে এক সেকেন্ডও ভাবলো না। ললিতার ফর্সা গালে ঠাস ঠাস করে সজোরে দুটো থাপ্পড় বসিয়ে দিল। ললিতার গায়ে হাত দিয়ে স্তব্ধ হয়ে গেল। মেহেরকে নিজের হাজারটা কথা বলেও হয়তো মেহের এতটা ক্ষিপ্ত হতো না, কিন্তু আজ তা মৌয়ের দিকে আঙুল তুলছে, তাও আবার স্বয়ং মৌ নিজের আইনসম্মত হাজবেন্ডকে জড়িয়ে। মেহের বাস খায় মেজাজে গর্জে উঠল, ললিতা নিজের লিমিট ক্রস করিস না একদম। তুই কাকে থার্ড ক্লাস বলেছিস জানিস? তোর কোনো ন্যূনতম আইডিয়া আছে মৌকে নিয়ে? কিংবা উজান স্যারের সাথে ওর কি সম্পর্ক? ললিতার গায়ে হাত দিয়ে আগে গজগজ করে বলল, চোখের সামনে যা দেখতে পাচ্ছিস সেটাই বলছি। থার্ড ক্লাস মেয়ে, থার্ড ক্লাস বোন তুই। লজ্জা করে না তোদের? এত বড় কেলেঙ্কারি করেও আবার আমার গায়ে হাত তুলিস? হ্যাঁ তুলবো, 100 বার তুলবো। তুই কোন সাহসে মৌকে নিয়ে এসব নোংরা কথা বলেছিস? মৌ হলো স্বয়ং উজান স্যারের আসল। বাকি সত্যিটা ফাঁস করার আগে মৌ হঠাৎ মেহেরের হাত চেপে ধরলো। অশ্রুসিক্ত চোখে বিষণ্ণভাবে মাথা নাড়িয়ে সে মেহেরকে সত্যিটা বলতে বারণ করলো। কেন মৌ এখন তার চরম অপমানের মুখ দাঁড়িয়ে সত্যিটা আড়াল করতে চাইছে? মেহেরের মাথায় তা কিছুই ঢুকছে না। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে জিদান তীব্র বিষাক্ত কণ্ঠে বলে উঠল, মেহের তুই থাম তো। আমরা সবাই নিজের চোখে দেখতে পাচ্ছি মৌ উজান স্যারের কি হয় আর কি সম্পর্ক তাদের। আচ্ছা মৌ, তুই এমন বিশ্রী কাজ করতে পারলে কিভাবে বলতো? সামান্য কয়টা মার্কস কার ভালো রেজাল্টের জন্য নিজের ইজ্জত এভাবে বিলিয়ে দিলি? এতখানি নোংরা তুই? নোংরা নয় জিদান, বলো নষ্ট মেয়ে একটা। ললিতা ক্ষিপ্ত হয়ে তাকালো মেয়ালে। এটা কি নষ্ট মেয়ে কিনা আমাদের সৎ উপদেশ দিতে এসেছিস? ছি মসি, এ তো জঘন্য। তুই শেষ পর্যন্ত নিজের টিচারের সাথে এই জন্যই নিশ্চয় স্যার কাছে থেকে মোটা অঙ্কের টাকাও পেয়েছিস। তোর এতই যদি টাকার দরকার ছিল তবে আমায় বলতি। এভাবে স্যারের থেকে বিছানা ভাবতেও আমার গা ঘিন ঘিন করে। একদিনে ক্লাসরুমের ভিড়ে খানিকটা আড়ালে দাঁড়িয়ে পরম তৃপ্তিতে পুরো নাটকটি উপভোগ করছিল শিরিন। ললিতা আর জিদানকে পেছন থেকে কলকাঠি নেড়ে উস্কে দিয়ে নিজেই কাজ গোপন ছবিগুলো প্রিন্ট করিয়ে এখনো টানিয়ে ব্যস্ত করেছে। নিজের চাল সাফ হতে দেখে সে আড়ালে মিনমিন পৌষাচিত্র হাসছিল। আর অন্যদিকে ময়ের অবাধ্য চোখ দুটো থেকে অঝরে তপ্ত অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ছিল। বুকের ভেতরটা ধুকপুক করে ফেটে যাচ্ছে, কিন্তু আত্মসম্মানের ভয়ে মুখ ফুটে কিচ্ছু বলতে পারছে না সে। কতটা আনন্দ আর বুকে আশা নিয়ে আজ কলেজে এসেছিল, অথচ সেই আনন্দকে বিষাদময় কান্নার পরিণত করে এক মুহূর্তেও সময় লাগলো না। চারপাশে স্টুডেন্টরা সিসি করে ফিসফিস করে তাকে নোংরাভাবে হেনস্থা করে চলেছে। তাদের চিল্লিয়ে চিল্লিতে আশেপাশে দু একজন টিচারও এসে দাঁড়িয়েছে। তারাও কুৎসিত দৃষ্টিতে মৌয়ের দিকে তাকিয়ে আছে। এসব অপমান আর সহ্য করতে পারছে না মৌ। ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে কারো এক ধারালো বিষাক্ত কানের কাছে চাবুকের মতো এসে বাজলো। এত নির্লজ্জে মেয়ে তুমি! এখন বিষ খেয়ে জঘন্য অপমান করেও বেহায়ার মতো মুখ উঁচিয়ে দাঁড়িয়ে আছো। আমি তোমার জায়গায় থাকলে এতক্ষণে সুসাইড করতাম। কথাটা শোনা মাত্রই মৌ যেন সোজা হয়ে দাঁড়িয়ে থাকা সমস্ত শক্তি হারিয়ে ফেলল। তার অবশ হাত থেকে কলেজে ব্যাগটা ধপাস করে নিচে পড়ে গেল। আর না,
আর এক সেকেন্ডও এই নরম যন্ত্রণা সহ্য করার পক্ষে সম্ভব নয়। সে মেহেরের শক্ত বাঁধনে এক ঝটকা সরিয়ে এক বাঁধে অন্ধর মতো পেছনের দিকে উল্টো দৌড় দিল। ঠিক তখনই ক্লাসরুমের দরজার মুখে এসে সজরে কারো চওড়া শক্ত বুকে গিয়ে আসতে পড়লো মৌ। স্পর্শটা বড্ড চেনা, বড্ড ভালোবাসার। মৌ জল ভরা চোখের উপর তাকিয়ে দেখলো সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং উজান। উজানকে দেখে মাত্রই মৌ আর নিজেকে ধরে রাখতে পারলো না। দুই বাহু দিয়ে উজানকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুক মুখ গুজে দিয়ে অঝরে ধারায় বুক বুক করে কেঁদে উঠলো। মৌয়ের কান্নায় বেগ যত বাড়াবাড়ি উজানের বুকে খাটা ততটাই তীব্র যন্ত্রণা মোচড় দিয়ে উঠছিল। উজান এক হাত দিয়ে মৌয়ের নিজের বুকের সাথে একবারে শক্ত করে আটকে রাখলো, অন্য হাত দিয়ে পরম মায়ায় তার মুখটা উঁচু তুলতে চাইলো, কিন্তু চরম লজ্জার অপমানে মৌ উজানের বুক থেকে মুখ তুলো না। পিচ্ছি কাঁদো না জান, শান্ত হও প্লিজ। তোমার প্রফেসর সাহেব চলে এসেছে তো, আর কেউ তোমাকে একটা কটু কথাও বলার সাহস হবে না। প্লিজ একবার তাকাও আমার দিকে। কিন্তু মৌ শিউরে ওঠে আর শক্ত করে উজানের শার্ট আঁকড়ে ধরে ডুকরে কাটতে লাগলো। লজ্জায় আর অপমানে পাহাড় যেন তাকে পিষে মারছে। মৌকে এভাবে সবার সামনে স্বয়ং উজান স্যারের বুকে নির্ভয়ে লেপ্টে থাকতে দেখে ক্লাসরুমে এবং করিডোরে উপস্থিত পুরো ক্যাম্পাসে স্টুডেন্ট ও টিচাররা রীতিমতো স্তব্ধ হয়ে গেল। ললিতা আর জিদান হাঁ করে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। উজান স্যার নিজের মৌকে এত পরম যত্নে জড়িয়ে ধরেছে আছে, এমনকি নিজে থেকে এক চুলও দূরে সরাতে দিচ্ছে না। হঠাৎই উজান মাথা তুলল, তার চোখ তুলে রক্তবর্ণ লাল হয়ে উঠেছে, যেন এক হিংস্র সিংহর সঙ্গিনীকে রক্ষা করার শিকারীর উপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত। কিছু সময় আগে পরিস্থিতি ভয়াবহতা বুঝে মেজে চট করে উজানকে একটা ছোট টেক্সট মেসেজ পাঠিয়েছিল, আর তার পাওয়া মাত্র নিজের সব কাজ ফেলে ঝড়ের গতিতে ছুড়ে এসেছে উজান চৌধুরী। উজান নিজের সহনশীলতার শেষ সীমানা হারিয়ে ফেলেছিল। সে এক হাতে মৌকে নিজের বুকের সাথে ঝাপটে রেখে অন্য হাতে ধেয়ে আগলে দাঁড়িয়ে থাকা শিরিনের চুলের মুঠি শক্ত করে আঁচড়ে ধরল। একটানে শিরিন কোটে এনে ললিতা আর জিদানের পাশে দাঁড় করালো। তারপর কোনো কিছু বুঝে ওঠার আগে শিরিনের গালে ঠাস ঠাস করে গুনে গুনে 10টা থাপ্পড় বসিয়ে দিল। আকাঙ্ক্ষিত এমন পোষাচিত্র আক্রমণে শিকার হয়ে শিরিন যন্ত্রণা চোখে সর্ষে ভুল দেখলো। থরথর করে কাঁপতে কাঁপতে ছলছল নয়নে উজানের দিকে তাকালো। উজান থামলো না। সে ঘুরে দাঁড়িয়ে ললিতা এবং জিদানের গালেও ঠাস ঠাস করে গুনে গুনে 10টি করে থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ে দুজনেই ঠোঁটের কোণে ফেটে রক্ত বেরিয়ে এলো। তখন উপস্থিত কারো মুখ থেকে কোনো কথা বের হওয়ার আগেই পুরো ক্লাস কাঁপিয়ে গর্জ তুলে হুঙ্কার দিল উজান, তাসফিয়া মৌ চৌধুরী ইজ মাই অফিসিয়ালি ওয়াইফ, প্রফেসর উজান চৌধুরী অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি প্রফেসর, প্রফেশনাল মিসেস। এই উজান চৌধুরীর একমাত্র অস্তিত্ব আর ভালোবাসা হলো তাসফিয়া মৌ। শুনতে পেয়েছো তোমরা সবাই? উজান চৌধুরীর সেই বজ্রকণ্ঠে প্রলয়ঙ্কারী ঘোষণা শুনে ক্লাসরুমে উপস্থিত প্রতিটি মানুষের পায়ের নিচ থেকে যেন এক লহময় মাটিতে সরে গেল। উজান আবারও রক্তচক্ষু নিয়ে চিৎকার করে উঠল, তোমাদের এত বড় স্পর্ধার কলিজা কিভাবে হয়? তোমরা উজান চৌধুরীর ওয়াইফকে এভাবে থার্ড ক্লাস আর চরিত্রহীন বলে কটূক্তি করার সাহস পাও? তোমাদের সেই অধিকারটা কে দিয়েছে? তোমাদের নোংরা মানসিকতা দেখে আমি বিস্মিত। আমার নিজের ওয়াইফ আমার কেবিনে আসবে নাকি আমার বুকে মাথা রাখবে তা নিয়ে তোমাদের মতো সস্তা মানসিকতা স্টুডেন্ট আর টিচারদের জবাব দিতে হবে আমাকে। উজান চৌধুরীর দিন এতটাই খারাপ এসেছে যে সে তার ওয়াইফকে কখন কিভাবে ভালোবাসবে সেটাও সকলের কৌশল দিতে হবে। মুহূর্তের মধ্যে পুরো ক্লাসরুম আর করিডোরে নিস্তব্ধতা নেমে এলো। মৌ যে কোনো সাধারণ স্টুডেন্ট নয়, স্বয়ং প্রফেসর উজান চৌধুরী নিজের বিবাহিত স্ত্রী, তা জানতে পেরে ললিতা, জিদান সহ সেখানে উপস্থিত সবাই কাঁচুমাচু হয়ে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। উজান মৌকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রাগে কিটমিট করে ললিতার ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। তার দুই চোখ যেন আগুনের ফুলকি বের হচ্ছে। সে কর্কশ কণ্ঠে ডেকে উঠল, এই ইডিয়েট মেয়ে, তাকাও আমার দিকে। তুমি কোন সাহসে, কোন স্পর্ধায় আমার মিসেসকে নষ্ট বলে গালাগালি করার সাহস পেয়েছো? অ্যান্সার মি। তোমার কি ন্যূনতম কোনো যোগ্যতা আছে এই উজান চৌধুরী মিসেসের সাথে সামান্য দাঁড়িয়ে কথা বলার? আমার মিসেস একটা ইশারায় তোমার মতো হাজারটা সার্ভেন্ট চলে আসবে, সারা জীবন তার হাতের আঙুলের ইশারায় নাচবে, আর সেই তুমি আমার মিসেসকে এভাবে সবার সামনে মেন্টালি হার্ট করছো? এত পরিণতি যে কতটা ভয়াবহ আর ভয়ঙ্কর হতে পারে তা তোমার ধারণা নেই। কথাটা বলেই উজান নিজের রক্তচক্ষু ঘোরায় জিদানের দিকে তাকাব
আর তুমি জিদান, তুমি তোমার মিসেজের নখের সামান্য যোগ্যও রাখো না, সেই তুমি আমার মিসেসকে প্রপোজ করার স্পর্ধা দেখাও। আমার মিসেসকে তোমার বাজারের সস্তা কোনো মেয়ে মনে হয়, যে রাস্তাঘাটে যে কোনো পুকুর শেয়ারের কথা গালে গিয়ে বাজি হয়ে রাজি হয়ে যাবে। তোমাকে আমি এর আগেও বেশ কয়েকবার ওয়ার্নিং দিয়েছিলাম, তুমি কিন্তু তুমি কানে তোলনি। এবার সেই গাফিলতি আর ঔদ্ধত্যের ফল যে কি ভীষণ হতে পারে তা হাড়ে হাড়ে টের পাবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এরপর উজান চরম ক্রুদ্ধ হয়ে সোজা শিরিনের সামনে গিয়ে হাজির হলো। ক্যাম্পাসের সমস্ত স্টুডেন্ট ও প্রফেসরদের সামনে সে আবারও এক ঝটকায় শিরিনের চুলের মুঠি টেনে ধরে তাকে নিয়ে মুখোমুখি করে দাঁড়ালো। তারপর দাঁতে দাঁত চেপে বিষাক্ত শোনালো তার কণ্ঠ, তোর নিজের কি একটুও লজ্জা করে না? মিনিমাম সম্মান বোধ করতে কিচ্ছু নেই তোর মাঝে? এতখানি বেহায়া আর নির্লজ্জ কিভাবে হতে পারিস তুই? তুই খুব ভালো করে জানিস উজান চৌধুরী তার ওয়াইফ ছাড়া আর দ্বিতীয় কোনো নারীর দিকে চোখ তুলেও তাকায় না। আর সেখানে তুই একসময় ফেলে দেওয়া নোংরা থুতুতে নয়। তুই নাকি নিজের এই কলেজের টিচার দাবি করিস। অন্তত তোর উচিত ছিল স্টুডেন্টদের সঠিক শিক্ষা দেওয়ার, তাদের বোঝানো। কিন্তু তুই নিজের মাস্টার মাইন্ড সেজে এত বড় জঘন্য আর নোংরা কাজটা করলি। তোর মতো থার্ড ক্লাস মেয়ে ছেলের এমনই হয়। বলতে বলতে উজান ক্ষোভে আবারও শিরিনের গালে হাত উঠতে চাইলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে প্রিন্সিপাল স্যার ভিড় ঠেলে ঝড়ের গতিতে সেখানে এসে হাজির হলো এবং তাড়াহুড়ি উজানের উচানো হাতটা চেপে ধরলো। উজান থামো, কি হচ্ছে এসব? উজানে এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে বরফ শীতল গলা বলে, স্যার, সরি স্যার, আপনার প্রতি সম্মান রেখেই বলছি এই মুহূর্তে আপনার সাথে আমি কোনো আলোচনা বা কথা বলতে চাচ্ছি না। আর আজ বিকেলের মধ্যে আমি আমার অফিসিয়ালি রেজিগনেশন লেটার আপনাকে পাঠিয়ে দেব। এই কলেজে আমি উজান চৌধুরী এক সেকেন্ডও জন্য আপনার অধ্যাপনা করব না। প্রিন্সিপালের চোখ ছানা বড়া করে আকুল হয়ে বলল, কি বলছো? এসব কি বলছো উজান? আমি বুঝতে পারছি না, বইয়ের সাথে আজকে যেটা ঘটেছে সেটা চরম অন্যায় ও ভুল হয়েছে, কিন্তু তাই বলে তুমি এভাবে হঠাৎ করে প্রফেশনাল ছেড়ে কলেজ থেকে বের চলে যাবে? ইয়ে স্যার, যে কলেজে আমার ওয়াইফকে পুরো ক্যাম্পাসের সামনে এভাবে নোংরা ও জঘন্যভাবে ইনোসেন্ট করা হয়, সেখানে টিচাররা মানসিক ডিকটিম তৈরি করে, সেখানে অন্তত উজান চৌধুরী এক মুহূর্ত থাকবে না। এই কলেজে আমার আসার দুটো মাত্র কারণ ছিল, প্রথমত আমার ওয়াইফ পড়াশোনার সুরক্ষার জন্য, আর দ্বিতীয়ত আপনি নিজে রিকোয়েস্ট করেছিলেন বলে। কিন্তু আজকে এই নোংরা ঘটনার পরেই পরিবেশে কাজ করা বিন্দুমাত্র রুচি আমার আর নেই। এর থেকেও শত শত গুণ বেটার অফার অলরেডি আমার হাতে ছিল। তবুও আমি এই কলেজে এসেছিলাম, কিন্তু এখন আপনাদের কলেজে গুটি কয়েক উগ্র টিচার আর চরিত্রহীন স্টুডেন্টের ভুলের জন্য আজ আমাকে চলে যেতে হচ্ছে। আই এম রিয়েলি রিয়েলি সরি স্যার। কথাটা শেষ করে উজান রক্তচক্ষু নিয়ে শিরিন, ললিতা আর জিদান তিনজনের দিকে তাকিয়ে চরম কর্কশ কণ্ঠে হারালো, আপাতত তোদের তিনজনকে এখানে ছেড়ে দিয়ে গেলাম, তবে বাকি হিসাব নিকাশ সোজা পুলিশ স্টেশনে গিয়ে হবে। কথাটা বলেই উজান এবার মৌয়ের দিকে মনোযোগ দিল। প্রচণ্ড রাগের বশে সে ভুলে গিয়েছিল যে মৌ এতক্ষণ ধরে তার বুকের ভেতর নিশ্চিত হয়ে লুকিয়েছিল। নিচে তাকাতে উজানের বুকের ভেতরটা ধক করে উঠল। লজ্জায়, অপমানে আর তীব্র মেন্টাল শকে মৌ আগেই তার বুকের মাঝে জ্ঞান হারিয়ে ঢলে পড়েছে। উজান আর এক মুহূর্তে সেখানে কাল ক্ষোভ করল না। তাড়াহুড়ি করে মৌয়ের পরম যত্ন নিজের দুই বাহুতে পাজা কোলে তুলে নিল। তারপর ঝড়ের গতিতে সবাইকে স্তব্ধ করে দিয়ে কলেজের মেইন গেটের দিকে ধাবিত হলো। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী গল্পের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প প্রফেসর উজান চৌধুরী চলবে।